এখন আমেরিকার যে অবস্থা, you can very easily say America is now conceding defeat. এই যুদ্ধের পরে বিশ্বের স্ট্র্যাটেজি ইজ গোয়িং টু চেঞ্জ। তার মানে গ্লোবাল অর্ডার ইজ গোয়িং টু চেঞ্জ, অ্যান্ড আই এম অ্যাফ্রেড আমেরিকার পতন হতেও গ্লোবাল পাওয়ার এখান থেকে শুরু হবে। দি ইরানিয়ানস হ্যাভ শোন ওয়ান থিং, দে নিউ যে আমরা তো শেষ, বাট উইল গিভ দ্য বাইট। এখন ইরান বলছে সরি, it's not dollar, it's yuan. The biggest gainer after China is Pakistan, because they have already put one division and 1 or 2 squadron of aircraft in Saudi Arabia, in their biggest base. যতদিন পর্যন্ত ইরানের এই রিজিমকে শেষ না করা যায়, প্রো ওয়েস্ট রিজিম না আনে, ততদিন পর্যন্ত এরিট ইসরায়েল করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইরান রেডিও বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান আজকে উপস্থিত হয়েছি একজন অত্যন্ত বিশেষ অতিথিকে সাথে নিয়ে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। স্যার একই সাথে একজন সমরবিদ, একজন লেখক, একজন গবেষক। আমরা অবশ্যই দুটো পরিচয় স্যারের খুব ভালো মতো জানি। একটা হচ্ছে তিনি একটা ঐতিহাসিক সময়ের সাবেক নির্বাচন কমিশনার এবং সদ্য যে ইন্টারিম গভর্নমেন্টের 10 ইয়ার শেষ হলো সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। আর দেরি না করে আজকে আমরা স্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং স্যার আজকে কথা বলবেন ইরান যুদ্ধ নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা আমাদের আজকের আলোচনায় আপনার কাছ থেকে ইরান যুদ্ধের ব্যাপারে বিশদ জানার চেষ্টা করব, কিন্তু শুরুতেই যেই ব্যাপারটা আপনার কাছ থেকে জানার জন্য আমরা এক্সাইটেড হয়ে আছি সেটা হচ্ছে ইরানের উপরে আপনার একটা বই আছে লেখা, এবং 2019 সালে আপনি ইরান ভিজিটও করেছিলেন, এবং সেই বইয়ে সদ্য প্রয়াত শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি তার একটা কমেন্টও ছিল। স্যার, এই গল্পটা দিয়ে আমরা শুরু করবো। স্যার, ধন্যবাদ আপনাকে খান সাহেব। কিন্তু প্রথমেই আমি যারা দর্শক, ইরান টেলিভিশনের বাংলা দর্শক যারা আছেন, যদি পরবর্তী পর্যায়ে ফার্সিতেও যদি ওতেও অনুবাদ হয় কিছু অংশ, সেই দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ইরানে যারা বাংলা ভাষাভাষী আছেন, আমি জানি অনেক বাংলাদেশে আছেন, বিশেষ করে বন্দর আব্বাস এবং অন্যান্য পোর্টে বেশিরভাগ আছেন, এবং অনেকে চাকরি করছেন সেখানে। বাংলা ভাষাভাষী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আপনারা অনেক এই সময়ে অনেক কষ্টের মধ্যে আছেন, কারণ ইরান একটা যুদ্ধের মধ্যে দিয়ে আছে, যুদ্ধ এখনও শেষ হয়নি। তো এটা বলে আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। 2019 সালে আমারই এক বন্ধু, যিনি আমাদের গ্রুপের এক বন্ধু, যিনি একজন চিকিৎসক, তিনি ইরানে চাকরি করেছেন বহু বছর, বিশেষ করে ট্রানজিশন পিরিয়ডে। তো উনি ওখানে বিয়েও করেছেন, বিবাহ সূত্রে উনি, এবং ওনার 2টি মেয়ে আছে, এখন তারা কানাডাতে থাকে, কিন্তু ফ্যামিলি নিয়ে উনি ঢাকা থাকেন। তো ওনার ওয়াইফ এবং ওনার আমাদেরকে উৎসাহিত করলেন যে ইরান সফর করার জন্য। তো আমরা রাজি হলাম। তখন কিন্তু মেলা কথা ছিল যে ইরানে গেলে অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না। তারপরে আমরা গেলাম এবং ইরান এম্বাসি আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছে, এবং সেই কারণে আমি 15 দিন আমরা ইরানের ঐতিহাসিক জায়গাগুলো থেকে শুরু করে ইরানের যে বলা হয় প্রায় 8,000 বছরের যে সভ্যতা, এগুলোর নিদর্শন দেখা থেকে শুরু করে আমরা দেখেছি। কিন্তু ইরান এত বড় একটা দেশ, সম্পূর্ণ দেশ দেখা নয়। আমরা শুধু এক পাশটা দেখেছি, যেটা ধরুন আমি যদি বলি যে আমরা তেহরান থেকে একদম নর্থে ক্যাসপিয়ান পর্যন্ত গেছি। তো এই সবই কিন্তু দেখেছি। We visited Persepolis. Persepolis is one of the best historical ঐতিহাসিক জায়গা, যেটা বিশ্বে ইউনেস্কোর হেরিটেজ। ওখানে গিয়েছি। তারপরে we visited the tomb of Cyrus the Great. We visited the tomb of Darius,
ওয়ান দ্যাট আই ইউজ টু, আপনার এই গল্পগুলো কি ওই বইয়ে আছে স্যার? সব ওই বইতে ডিসক্রিপশন দেওয়া আছে। এক্সেলেন্ট। তাহলে আমি দর্শকদেরকে বলবো ওটা যে জায়গাটার নাম হচ্ছে পাসারগ্রাড, রাইট, যেটা হলো সাইরাস দ্য গ্রেটের টোম, এবং ওটা 375 খ্রিস্টাব্দে যখন আলেকজান্ডার পার্সিয়া দখল করে, তখন দ্যাট ওয়াজ র্যানস্যাকড বাই আলেকজান্ডার আর্মি। ট্রুপস, এবং বলা হয় যে আলেকজান্ডার তাদেরকে পানিশমেন্ট দিয়েছিল। কেন নষ্ট করলো? কেন নষ্ট করলো? বিকজ আলেকজান্ডার ওয়াজ দ্য অ্যাডমায়ারার অফ সাইরাস, এবং সে নিজেও সাইরাসের মতো হতে চেয়েছিল। আপনারা এটাও জানেন না তো ইতিহাসে যে আলেকজান্ডার কিন্তু ম্যারিড ওয়ান অফ দ্য প্রিন্সেস ইন ইরান। ইরানে এখন বলা হয় কি আলেকজান্ডার কোথায় মারা গেছেন, ইরানিয়ান টেরিটরি তো ছিল বাগদাদে। ওয়েদার ইরানিয়ে মারা গেছেন, না উনি ইরান তো না পার্সিয়াতে মারা গেছেন, না উনি আলেকজান্ড্রিয়াতে মারা গেছেন, হোয়াট এভার, উই আর নট গোয়িং ইন টু দ্যাট ডিসকাশন। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, দ্য ইতিহাস অত্যন্ত রিচ ইতিহাস, অত্যন্ত রিচ। মানে হিউম্যান সিভিলাইজেশনের সাথে ইরানের বা পার্সিয়ার সেই সময়কার যেটা ছিল, আমরা তো এটাও জানি যে মুসলিম পিরিয়ড ইন ইন্ডিয়া প্রায় 700 ইয়ার্স অলমোস্ট, সুলতানি পিরিয়ড থেকে পরবর্তী পর্যায়ে মুঘল পর্যন্ত, এই সম্পূর্ণ পিরিয়ডে কিন্তু ফার্সি কোর্ট ল্যাঙ্গুয়েজ, রাইট, এবং ফার্সি সমগ্র ইন্ডিয়াতে কিন্তু ইট ওয়াজ ল্যাঙ্গুয়েজ ওয়াজ পিকড আপ বাই পিপল। সেখানে কোনো হিন্দু মুসলমানের বিষয় ছিল না, হিন্দু ফার্সি পণ্ডিত ছিলেন অনেক, কোর্ট ল্যাঙ্গুয়েজ, কোর্ট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গল পর্যন্ত, বাংলা পর্যন্ত। আমাদের বাপ দাদার, মানে এত বাপের না দাদার জেনারেশনে কিন্তু দে ইউজড টু নো ফার্সি। হ্যাঁ স্যার। তো ফার্সি ল্যাঙ্গুয়েজ ওয়াজ সো স্প্রেড। শুধু তাই নয়, আমাদের যদি সুলতানি কানেকশন, বা ইভেন মুঘলস, দে আর কানেক্টেড উইথ পার্সিয়া। রাইট স্যার। এবং মুঘলদের খাওয়া দাওয়া যেটাই হোক না কেন, এখন আমরা যে বিষয়গুলো খাচ্ছি, পোলাও এবং কাবাব এবং এইটা ওইটা যেগুলো আমরা যা খাচ্ছি, এগুলো বেশিরভাগই কিন্তু পার্সিয়ান থেকে। হ্যাজ কাম ফ্রম পার্সিয়া ম্যাক্সিমাম। তো কাজেই মানে এটা আমরা এক ধরনের কানেক্টেড অলসো। এবং আগে তো পলিটিক্যাল কানেকশনও ছিল মুঘলের সাথে। ইয়েস, অফ কোর্স পলিটিক্যাল কানেকশন ছিল। হুমায়ুন যখন বিতাড়িত হলেন, তখন কিন্তু উনি পার্সিয়াতে গিয়েছেন ফর হেল্প, অ্যান্ড হি গট হেল্প। তো এরকম ইতিহাস বলতে গেলে অনেক ইতিহাস বলতে হয়। সম্রাজ্ঞী নূরজাহান বলেন, মমতাজ মহলের, সবই কিন্তু আমরা কি এই জিনিসগুলো আপনার বইয়ে পাবো স্যার? আমার বইতে কিছু কিছু পাবেন। স্যার আমাদের দর্শকদের জন্য যদি বইটার নাম বলেন স্যার। ইরান যেমন দেখলাম। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এই বইটা পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার এখন আমরা যুদ্ধের প্রসঙ্গে চলে যাব স্যার। তো আমি যেটা বলছি, ইরান ইজ এ ভেরি ভাস্ট, ভেরি বিগ কান্ট্রি, অনেক বড় দেশ। এটা বোধহয় বর্ডার্ড বাই, ইফ আই এম নট রং, অ্যাবাউট 6 কান্ট্রিজ, এবং অত্যন্ত রিসোর্সফুল। এখন যে আমি দেখে আসলাম, দে আর সেলফ সাফিসিয়েন্ট, কোনো কিছু, এভরিথিং ইজ প্রডিউসড ইন ইরান। আমরা যে গাড়িতে গেলাম মার্সিডিজ বাসে, মেড ইন ইরান, নট মেড ইন জার্মানি। ওকে। হ্যাঁ, কার থেকে শুরু করে সব কিছু মেড ইন ইরান। কারণ ইরান আপনি জানেন যে একটা বড় ধরনের নিষেধাজ্ঞার মধ্যে আছে। এই নিষেধাজ্ঞা কেম এজ এ ব্লেসিং অন টু দেম, সাফিসিয়েন্ট থেকে বাধ্য করছে। অ্যাবসলুটলি। এখন তো আমরা দেখছি। তো যেটা আমি ওই সময় যেগুলো দেখেছি, আমি বইয়ের মধ্যে খুব স্পষ্ট লেখা আছে, আমরা যে পারসেপশন নিয়ে গিয়েছিলাম ইরানে স্যার, ইরানে, যে একটা কট্টরপন্থী, যদি আমরা বাংলায় বলি, সরি টু সে, আমরা তো অনেক কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি মোল্লাতন্ত্র। হ্যাঁ, এটা মানে আপনি নড়তে পারবেন না, ডাইনে যেতে পারবেন না, বামে যেতে পারবেন না। ইট ওয়াজ নট লাইক দ্যাট। ওরকম আমরা দেখিনি। মহিলাদের কাপড় চোপড়, জিন্স পরা, টপ পরা, কিন্তু একটা চাদর গায়ে, মাথায় একটা কাপড়। দে আর ওয়ার্কিং ইন অল শপস। আপনি যদি যান তেহরান, বিয়ন্ড, অনেকে দেখবেন যে দোকানে এরা কাজ করছে, বইয়ের দোকান বলেন, এটা বলেন, ইউনিভার্সিটিতে লেখাপড়া বলেন। অ্যান্ড সারপ্রাইজিংলি ইরান ইজ 92% এডুকেটেড
92% if I am not wrong, এবং মহিলারা উচ্চশিক্ষিত ম্যাক্সিমাম, কিন্তু মহিলারা আপনি যদি তেহরান ইউনিভার্সিটিতে যান, ইউ উইল সি ম্যাক্সিমাম মেয়েরা লেখাপড়া করছে, নট অনলি ইন মেডিকেল, in science, in computer science, in space technology. সো আমরা যেগুলো বাইরের থেকে জানি না, সেটা মানে আমি গিয়ে আমাদের চোখ খুলে গেছে। হ্যাঁ, এটা ইকোনমিক্যালি তারা যে জায়গায় থাকার কথা ছিল সে জায়গায় নেই। দ্য রিজন ইজ স্যাংশন। ইরান কিন্তু প্রডিউসেস অ্যাবাউট 12 to 15% অফ ক্রুড অয়েল ওয়ার্ল্ডের। They are probably third or fourth highest reserve they have. আমার এখানে যে প্রোভেন রিজার্ভ হচ্ছে তাদের 208 থেকে 209 বিলিয়ন ব্যারেল, about 12% of global reserve. 12% of global reserve in Iran, only crude. So it's a country which is very rich in culture. আর সাহিত্য তো বলাই দরকার নাই, আমরা শিক্ষিত বাঙালিরা সবাই জানি যে ফার্সি সাহিত্যে ফেরদৌসি, হাফেজ, ফেরদৌসি, শাহনামা, এগুলো তো দুনিয়া বিখ্যাত। যদিও রুমি এখানে না, আবার রুমিও এখানে ছিলেন। তারপরে আপনার ওই সময়কার যে মেডিসিন, ইবনে সিনা, এইগুলো তো সব আমরা ইবনে সিনার ওখানে আমরা গিয়েছে, দেখেছি এটা। হাফিজের মাজারে আমরা গিয়েছি, হাফিজের অনেক বইপত্র আমি কিনে নিয়ে আসছি। তো কালচারালি বলেন, এডুকেশন, লিটারেচার, ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট ফেমাস লিটারেচার্স। সো ইটস এ ভেরি রিচ কান্ট্রি ইন অল সেন্স। দে আর হাইলি এডুকেটেড পিপল। এই যে কিছুদিন আগে পাকিস্তানে 8 জন গিয়েছিল, অল অফ দেম আর ডক্টরেট। সারপ্রাইজ। এবং যেন তেন বিষয় না, ইটস নট অনলি ইন থিওলজি, সাম অফ দেম হাইলি এডুকেটেড ইন ইংল্যান্ড, অমুক জায়গা থেকে ডক্টরেট করে আসছে। ইভেন স্যার, এই যে শহীদ লারিজানি, হি হ্যাড গুড লিটারেচার্স, এ লট অফ সাইটেশনস। হ্যাঁ, সেটা বললাম তো, মানে হাইলি এডুকেটেড পিপল। মানে আমরা মনে করলাম যে মানে মসজিদের ইমাম যেখানে ইরান, ইজ এ হাইলি এডুকেটেড পারসন, ইজ এ ডক্টরেট, এবং আমরা এটা যদি মনে করি যে সবই শুধু বুঝি মানে ইসলামিক বিষয়ে ডক্টরেট, ইটস নট ট্রু। ডক্টরেট অন ভ্যারিয়াস, এখন প্রমাণ হচ্ছে, এখন প্রমাণ হচ্ছে যে এই যে সায়েন্টিস্টরা যে ধরনের ডিফেন্স মেকানিজম, যে ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করেছে, যার কোনো আইডিয়াই নাইদার ইসরায়েল হ্যাড, নর আমেরিকা হ্যাড, নট দ্য ওয়েস্ট হ্যাড। হ্যাঁ, এখন আমি নাম বলতে চাই, বিগ লিস্ট, সুপারসনিক থেকে শুরু করে তার উপরেও লেভেলের পর্যন্ত চলে গেছে। শুধু তাই না, their acquisition system, the Americans could not get which system they've used. Okay. It's not normal যে সিস্টেমে আমেরিকা ভাবছিল যে এটাই, অ্যাকচুয়ালি ইট ইজ নট। এবং কালকে আমি শুনছিলাম কতগুলো এক্সপার্টের যে দে এক্স্যাক্টলি নিউ যে কোন জায়গায় কোন এয়ারক্রাফটটা পার্ক করা আছে। আমি ভুলে গেছি, নোট করেছিলাম, আমার সেই নোটটা খুঁজে পাইনি। একজন বলা কী সিস্টেম, দিস সিস্টেম কোন আমেরিকানরা কোনো চিন্তাও করতে পারেনি। ট্র্যাডিশনাল ইউএস অথবা ওয়েস্টার্ন সিস্টেমের অ্যাওয়ে, মাচ অ্যাওয়ে। ওই যে বললাম, যে বলতেছিল যে এক্স্যাক্টলি দে নিউ where F-35 is standing, where AWACS standing, এবং $1 billion যে রেডার সিস্টেম ডিস্ট্রয় করেছে। 16টা বেস হ্যাজ বিন ডিস্ট্রয়েড, দে আর নট ইউজেবল। এবং শুধু বেস নয়, রেডার সিস্টেম, অল ওয়াই দি আমেরিকানস কুড নট ডিটেক্ট এই যে স্টেজেস অফ দি মিসাইলস, যেগুলো সো কল্ড
এত হাইপে তোলা আয়রন ডোম হুম ভেঙে চলে গেছে। আমার মনে হয় না ইসরায়েল হ্যাজ এভার ফেসড দিস কাইন্ড অফ অনস্লট। এক্স্যাক্টলি। তো এই টেকনোলজিটা ধরে নিলাম যে এটা অমুক জায়গা থেকে আসছে, নর্থ কোরিয়া থেকে আসছে, কিন্তু করেছে তো ইরানিয়ান, এক্স্যাক্টলি, এক্সিকিউশন তো তারাই করছে স্যার। তারাই করছে। এবং হোয়ার দে আর ডুইং এটা আমেরিকানরা এখনো বের করতে পারেনি। ম্যাক্সিমাম আন্ডারগ্রাউন্ড বলে। আন্ডারগ্রাউন্ড তো বটেই, হয়তো আন্ডারগ্রাউন্ড তারা জানে কোন জায়গায়, বাট এমনভাবে এটা করা, আমার মনে হয় যে 40 years ধরে দে নিউ দ্যাট দিস উইল কাম, দিস উইল কাম। ওয়ান ডে দিস উইল কাম। এবং যে সমস্ত পাহাড় যে আমি দেখেছি, জার্গোস মাউন্টেন সলিড, পাথরের জন্য লোহা, ইম্পসিবল। অ্যাবসলুটলি। এবং ওর ভিতরে যে সমস্ত জায়গা আমরা উই ক্রস নাতানস, নাতানস ওয়াজ নোন নিউক্লিয়ার সাইট, যেটা নিউক্লিয়ার সাইট হিসাবে। একদম নাতানস শহর দেখা যাচ্ছে, তার মাঝখান থেকে চলে যাচ্ছে, কোনো সেন্ট্রি নাই, কিছু নাই, মেইন রোড চলে যাচ্ছে নাতানসের উপর দিয়ে। তো নাতানস যখন আসলো, তো আমাদের গাইড বললো যে উই আর নাও জেন্টলম্যান ক্রসিং থ্রু নাতানস, ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য নেম। তো দেখলাম একটা শহর, হ্যাঁ। এবং আমি গাইডকে জিজ্ঞেস করলাম যে ভাই নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা কোথায়? বলে আমরা জানি না, তো ইট উইল বি আন্ডার দিস মাউন্টেন্স ওয়াট 20 story ডাউন বিলো। 20 তলা নিচে পাহাড়ে। দ্যাটস হোয়াট, হয়তো সে শুনেছে 20 তলা হতে পারে, 40 তলা হতে পারে, ইউ নেভার নো। তো দিস ইজ হাউ দে হ্যাভ ডেভেলপড। দেয়ার ফর ইরানিয়ানস কিন্তু জানতো যে এরকম একটা কাণ্ড আলটিমেটলি হবে। বাট আমেরিকার রাগটা কি ছিল স্যার? আমি সে জায়গায় আসছি, এখানে একটু বলে রাখি, যখন 79 এটা প্রথমেই যখন মানে আমেরিকা হ্যাড এ ডিব্যাকল, এমবেসি অ্যাটাক হয়েছে। এমবেসি অ্যাটাক হয়েছিল, তারা রেস্কিউ করতে গিয়া পারলো না, হেলিকপ্টার পড়ে গেল বালির ঝড়ে। তো সেইখানে আমেরিকা হ্যাড দ্যাট ইন মাইন্ড। বলে না যে হাতি সহজে ভুলে না, মে অ্যাটাক ইউ আফটার মেনি ইয়ার্স, হি রিমেম্বার্স। আমেরিকার রাগটা ইরানের উপরে, যে ইরান প্রুভ টু বি দি অনলি পাওয়ার, চ্যালেঞ্জিং পাওয়ার, বা ইসলামিক রাষ্ট্র তারা বলেই, যদিও সেখানে একটা ডিভিশন করার চেষ্টা করেছিল শিয়া সুন্নি, যেটা দ্যাট ইজ অলসো প্ল্যান্টেড বাই ওয়েস্ট। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। আমি তো শিয়া মসজিদে নামাজ পড়েছি। আর আপনি বললেন যে ওখানে আর্মেনিয়ান আছে, সবাই আছে, সুন্নিও আছে, বেলুচিস্তানের সুন্নিরা আছে। এক্স্যাক্টলি। I try to find out what the difference. ডিফারেন্স খালি এক জায়গায় বলে, যেটা আই এম সরি, তো অনেকেই মনে করেন যে আমার অতটা নলেজ নেই, কিন্তু আমি ওখানে যেটা জানলাম, ডিফারেন্সটা অনলি ইটস আমার কাছে মনে হয় একটা পলিটিক্যাল ডিফারেন্স। তারা কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের কোনো ডিবেট নাই। ডিবেটটা হচ্ছে যে হজরত আলী, অ্যাকর্ডিং টু দেম, ওয়াজ দ্য ফার্স্ট কালিফ। আচ্ছা। যে রসুল্লাহর সময়ের পরে হজরত আলী ওয়াজ সাপোজ টু বি সাকসেসর অফ, যেটা নিয়ে হলো মেইন ইস্যু। বাট আদারওয়াইজ আমি বসেছি, জিজ্ঞেস করেছি, নাথিং, ইসলামের এভরিথিং ইজ দেয়ার। আছে কিছুটা রাইচুয়ালের মধ্যে কিছুটা চেঞ্জ আছে হজরত আলীকে, কিন্তু তার মানে ওই না যে বাকি খলিফাদের তো এটা রিকগনাইজ করে না, করে। বাট এটা নিয়ে অনেকগুলো বই আছে। অনেকে বলেছে যে রসুল্লাহর মুখ থেকে শুনেছে, অনেকে বলে না রসুল্লাহর মুখ থেকে শুনেনি, ইত্যাদি ইত্যাদি। কারণ উনি মারা যাওয়ার পরে তো ডিসাইড হলো যে নেক্সট খালিফ কে হবে। ওটা আমরা খুব বেশি জানি না, ওখানে না গেলাম। তো বেসিক্যালি আমার কাছে মনে হলো যে ওইটাই। এবং এই শিয়া সুন্নিটা কিন্তু 20th সেঞ্চুরিতে আমরা বসে দেখছি। আমাদের দেশেও তো অনেক শিয়া আছে, কোনোদিন তো কেউ জিজ্ঞাসা করেনি, কিন্তু আছে। কিন্তু আমেরিকার যে বিষয়টি, আমেরিকা অ্যাকচুয়ালি দেখতে হবে, ইটস নট আমেরিকা, ওয়েস্ট, ইটস নট ইভেন ওয়েস্ট, ইট ইজ জিওনিস্ট। ওকে, দি জিওনিস্ট। তার মানে আমি আমার প্রথম লেখায় লিখেছিলাম, জিওনিস্টদের একটা স্বপ্ন আছে,
which is known as Eretz Israel, গ্রেট ইসরায়েল। গ্রেটার ইসরায়েল। এবং তারা মনে করে যে, এটা আমি জর্ডানে গিয়ে দেখেছি, যে জর্ডানে একটা পাহাড় আছে, বলা হয় যে হযরত মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ে দাঁড়িয়েছেন, ওখান থেকে ওনাকে দেখানো হয়েছে। ওখানে দাঁড়িয়ে হযরত মুসাকে মানে মহান আল্লাহ তাআলা দেখিয়েছিলেন যে প্রমিস ল্যান্ড অফ হানি অ্যান্ড মিল্ক। এই যে কনসেপ্টটা, যেটা ওল্ড টেস্টামেন্ট থেকে শুরু হয়েছে, এটা কিন্তু জিওনিস্টরা ধারণ করে, বিশেষ করে নেতানিয়াহু। আচ্ছা। এবং মনে করে যে ইউফ্রেটিস থেকে নাইল পর্যন্ত, তার মানে সানাই, part of entire Jordan, part of Iraq, part of Syria, and Beirut, Lebanon. This is what that promised land we talk about. যেটাকে বলে এরিড ইসরায়েল অ্যান্ড গ্রেটার ইসরায়েল। এইখানে অ্যাকর্ডিং টু যে ইসরায়েলিদের ক্যালকুলেশনস, দি অনলি স্টাম্বলিং ব্লক ইজ ইরান। যতদিন পর্যন্ত ইরানের এই রিজিমকে শেষ না করা যায়, প্রো ওয়েস্ট রিজিম না আনে, ততদিন পর্যন্ত এরিড ইসরায়েল করা সম্ভব নয়। ওকে, তার মানে there is a theological angle also. অফকোর্স, পুরাটাই থিওলজিক্যাল অ্যাঙ্গেল। আমি যখন প্রথম লিখি, প্রথম আলোতে আমার আর্টিকেল, এবং আমি জিউইশ বই থেকে উঠিয়ে দিয়েছিলাম, কোথায় কোথায় ওল্ড টেস্টামেন্টে উঠিয়ে দিয়েছি। এইটা এখন শুধু যে আমি লিখেছি তা না, এটা আমি অনেক আগে পড়েছি। এটা না, ইজ দেয়ার। যেমন স্যার এবারেও অনেকে বলছে যে এটা ইহুদি এবং খ্রিস্টান বাহিনী মুসলমান বাহিনীর বিরুদ্ধে। এক্স্যাক্টলি, মানে খ্রিস্টান বাহিনীর কথা না বললেও কালকেও আমি শুনছিলাম ওয়ান অফ দ্য জুইশ জেন্টলম্যান, সেটি প্রফেসর, তিনি এই কথা বলেছেন যে ইসরায়েলের এখন ইয়েটা হচ্ছে নেতানিয়াহু ওয়ান্টস টু গো ডাউন ইন দ্য হিস্ট্রি টু মেক ইসরায়েল। এটার কারণ নাও এখন কি করছে, এখন বলছে যে সাউথ লেবানন লিটানি রিভার পর্যন্ত জনশূন্য করা হবে। দ্যাট উইল বি বাফার জোন ফর ইসরায়েল। তার মানে ইসরায়েল অকুপাই। Israel has already occupied Golan Heights. Israel is almost under occupation of Gaza. এবং ওয়েস্ট ব্যাঙ্ক তো আন্ডার অকুপেশনই এক ধরনের। সো ইটস কিন্তু অলরেডি সিম্বল অফ গ্রেটার ইসরায়েল, অ্যান্ড দেন ইউ গো আপ টু নাইল অ্যান্ড দেন রেস্ট। এবং এটার আমার যেটা ক্যালকুলেশন হচ্ছে, স্টাম্বলিং ব্লক হচ্ছে ইরান, দ্যাট ইজ দ্য রিজন, বিকজ অফ ইটস টেকনোলজি, বিকজ অফ ইটস রিজিম, বিকজ অফ ইটস ভাস্টনেস অফ দ্য কান্ট্রি and the rich heritage. প্লাস ওয়েল অ্যান্ড গ্যাস। আচ্ছা, তো আছে, ওটা তো বললামই যে এক সময় হাইফা পর্যন্ত তেলের লাইন, পাইপলাইন ছিল। তো এখন স্যার এই যে ট্রাম্প যে তিনটা মেইন অবজেক্টিভ নিয়ে এসেছিল স্যার, একটা হচ্ছে নিউক্লিয়ার প্রোগ্রাম ডিস্ট্রয় করা। এগুলো কার জন্য? এগুলো এই ইরানের কাছে নিউক্লিয়ার যে থাকেও, আমেরিকা ইজ ওয়ান কান্ট্রি যেখানে রিচ করা যায় না। ইটস এ ভেরি ডিফেন্ডেড কান্ট্রি, মানে ইটস you have to cross ocean, আটলান্টিক অথবা আটলান্টিক। হ্যাঁ, আমেরিকাতে আজ পর্যন্ত কোনো অ্যাটাক হয়নি 9/11। আমেরিকা 9/11 আগে তার দেশে ওই যে সিভিল ওয়ার হয়েছিল, সিভিল ওয়ারের পরে কিন্তু কোনো আমেরিকানরা দেখে নাই হোয়াট ইজ ওয়ার ইজ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানিরা অ্যাটাক করেছিল হাওয়াইতে। কোথায় হাওয়াই আর কোথায় মেনল্যান্ড? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত যুদ্ধ হলো, এত কিছু হলো, ভিয়েতনাম হলো, অমুকটা হলো, তমুকটা হলো, আমেরিকায় কোনো যুদ্ধ যায়, ইরাকে গেল, আফগানিস্তানে গেল, হ্যাঁ, লিবিয়াতে মারামারি হলো। আমেরিকানরা একটা বুলেটও দেখেনি ইন দেয়ার ওন কান্ট্রি। মানে এয়ার অ্যাটাক তো দূরের কথা, শুধু 9/11 দে হ্যাভ সিন দ্যাট এটা কোলাপস করেছে। সেটাই, আমেরিকা ইজ ভেরি ওয়ান অফ দি মোস্ট ডিফেন্ডেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমেরিকা সমস্যাটা কোথায়? পাকিস্তান became nuclear, India became nuclear, China is nuclear,
North Korea's nuclear, even Israel is said to be nuclear. তাহলে সমস্যাটা কোথায়? About Iran. সমস্যাটা হচ্ছে আমেরিকা ইজ কন্ট্রোলড বাই জিওনিস্টস, নট জিউস। জিউ অ্যান্ড জায়নিজমের মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু। Right. অল জিউস আর নট জায়নিস্ট। সো জায়নিজম দ্বারা আমেরিকা প্লাস এখন যদি আমি আসল কথায় আসি 260 years of America. There's a gentleman who was a general who wrote a book. General নাম হচ্ছে Sir John Gulab, Okay. who was known as Gulab Pasha, who was commanding Transjordanian force in 1948. 48. Sir John Bagot Gulab. উনি একটা বই লিখেছেন, ওইটা আমি আমার কাছে নেই কিন্তু আমি একটু জিস্ট পেয়েছি, The Rise and Fall of the Empires. Okay. According to him, 250 বছরের পরে কিন্তু Collapse করে স্যার। empire starts collapsing. Okay. You bring it to Indian subcontinent, same. সুলতান পিরিয়ড কত বছর ছিল, কোলাপস করেছে। মোগলরা কত বড় ছিল, প্রায় 300 কাছাকাছি কোলাপস করেছে। ব্রিটিশরা 190, 190 বছর। আমরা 200 বছর বলি, অ্যাকচুয়ালি 190 বছর they collapsed, and British power collapsed in 200 maximum 250 বছরের মধ্যে, not only in India, all over the world. তা তো US is living more than that already. US is 260 or 270 years. এখন দেখতে হবে US এর রাইজটা কখন হলো। US এর রাইজ কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়নি, না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার US এর রাইজ হলো। 1945. ডলার became 945. Dollar became, তখন US showed their capability fighting in two bigger front. ছোটখাটো কথা বলছি না আমি, I'm not talking about sectors. একটা হচ্ছে প্যাসিফিক ফ্রন্ট, and they were also the Atlantic. And America না গেলে Europe would have been under Hitler. Britain was almost done. Britain প্রায় শেষ হয়ে গেছিল. So the Americans came in Second World War. And that's the time when their dollar established as a reserve currency. Because Europe was revealed to them under Marshall Plan. Marshall Plan যে জার্মানি তো মাত্র কয়েক বছর আগেও টাকা ফেরত দিয়ে রেপারেশন দিতে হয়েছে। Therefore, America became the power. ওইদিকে ছিল রাশিয়া কোলাপস করার পরে আমেরিকা became only power. কোল্ড ওয়ারের পরে তো একেবারেই আমেরিকা ইউনিপোলার। So Second World War America was in its height. It was not being challenged. It was only, presumably, was challenged by Russians. Russia collapsed. So Russia didn't become a challenge. Therefore, এই যে interim period একটা ইসলামোফোবিয়া ঢুকলো। আমেরিকান ওয়েস্ট থট তাহলে আমাদের চ্যালেঞ্জ করার মতো হচ্ছে ইসলামোফোবিয়া, যেই কারণে ওই ইসলামোফোবিয়া থেকে শুরু হলো এই জঙ্গি উত্থান, ওয়ার অ্যান্ড টেরর, দায়েশ, এই সবই কিছু তারাও ছিল, তাই কিছু এটা হয়েছে। এখন যদি ইফ ইউ লুক অ্যাট দ্য কোলাপস, এখন ইরান বলছে সরি, ডলার, ইটস ইউয়ান। এবং রিপোর্টেডলি কোন দেশের জাহাজ কিন্তু প্রবলি জাপানিজ, ইউয়ান দিয়ে দে হ্যাভ ক্রসড। ইউয়ান দিয়ে যাচ্ছে, ইউয়ান দিয়ে দে হ্যাভ ক্রসড। তার মানে Iran has challenged now the petrodollar system. Iran has challenged America that you are no defender of the region. তোমার 16টাকে আমি শেষ করে দিছি। ইউএর উপরে করছে, বিকজ ইউএই reportedly UAE asked Israel to help them with their Iron Dome and everything. যে জন্য যে থেকে আমরা দেখি ইউএইতে আক্রমণ হচ্ছে, ওগুলো on the Israelis. তো ইউএই থেকে অলরেডি আমি নিজে শুনি না, somebody said শারজা is coming out. শারজা যদি ইউএই থেকে বের হয়ে যায় তাহলে ইউএই ভেঙে যাবে। ওমানের সাথে অলরেডি ইরানের একটা সম্পর্ক হয়েছে টু কন্ট্রোল হরমুজ। আমেরিকানরা যেটা
ভুল করেছে সেটা হচ্ছে যে এটা যুদ্ধ করতে গেলে তার, আমরা তো জানি ওয়ারে 3টা স্টেজ থাকে, 3টা স্টেজ থাকে, অপারেশনাল থেকে শুরু করে স্ট্র্যাটেজিক, অপারেশনাল, tactical. What they have done, what was the center of gravity? The American center of gravity ছিল যে আমরা রিজিম চেঞ্জ করব, খামেনিকে মেরে ফেললে রিজিম চেঞ্জ হবে, পিপল উইল কাম, রিভোল্ট করবে, সব নিয়ে যাবে। কিন্তু হোয়াট দে ডিড রিয়েলাইজ দ্যাট, যেটা বললাম, ইরান নিউ ইট ভেরি ওয়েল, ইরান যুদ্ধের পর থেকে দে নিউ ইট ভেরি ওয়েল, যে সেন্ট্রালাইজ কমান্ডে উই ক্যানট সার্ভাইভ। রাইট। Therefore, ইরানের এখন কোনো সেন্ট্রালাইজ কমান্ড নাই, ইটস অল 30 কমান্ড, মোজাইক, একদম মোজাইক ডিফেন্স। সো 30 কমান্ড, তুমি কটা কমান্ড ডিস্ট্রয় করবে? অ্যান্ড ওরা জানতো, ইরানিয়ানরা ভালো করে জানতো, দেয়ার সেন্টার অফ গ্র্যাভিটি ইজ হরমুজ। সেন্টার অফ গ্র্যাভিটি ইজ নাইদার তেহরান নর ইস্পাহান নর কাসান। হ্যাঁ, সো সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্য হরমুজ। হরমুজ বন্ধ করো, দ্য হোল ওয়ার্ল্ড will then come into the line. What is happening now? What is happening now? The Americans প্রথমে এটা বুঝে নেয়, আমেরিকানরা হয়তো 4-5 দিন করে দেবো, ঠান্ডা সাদ্দামের মতো ওই মারবে, এ মারবে, লোকজন টেক ওভার করে ফেলবে। প্রথমে তো মিস্টার ট্রাম্প বললেন না যে এই 2 দিনের মধ্যেই সব চেঞ্জ হয়ে যাবে, পিপল আর রাইজিং। এবং যেটা আমেরিকা মিসক্যালকুলেট করেছে সেটা হচ্ছে যে ভেবেছিল যে ইরানিয়ানদেরকে ভাগ করে ফেলতে পারবে, ডিভাইড করে ফেলতে পারবে স্যার, এই অ্যাটাকের পরে। দ্যাট ডিডন্ট হ্যাপেন। এখন আমেরিকার যে অবস্থা, ইউ ক্যান ভেরি ইজিলি সে আমেরিকা ইজ নাও কনসিডিং ডিফিট। এত ট্রাম্প সাহেবের নিজের কথা বোঝা যায়। মার্কো রুবিও আবার বলছে যে সব লক্ষ্য অর্জিত হয়েছে, সব লক্ষ্য অর্জিত হয়েছে, যদি একটা হয় নাই, কিছুই হয়নি। ইরানে তো সেই রিজিমই রয়ে গেছে। বাট আবার অপারেশন ফ্রিডম যে শুরু করলো স্যার, ভাই এত বড় একটা শক্তি, লজ্জা পাচ্ছে যে একেবারে ছেড়ে চলে যেতে। আমি একেবারে আজকে যদি বলি ভাই লেটাস উড গো হোম হয়ে গেছে, আমেরিকানরা তো অত স্টুপিড না, সো এটা কিছুদিন এটা চলবে। পাকিস্তানিদের আনছে কে? আমেরিকানরাই তো ওই তোমরা ভাই, তোমরা এটা এখন জান বাঁচাও, ব্রোকার হিসেবে। where from the Pakistan is just dropped in, you know. I'm not saying Pakistan But they're doing good. They're doing good. যাদেরকে আমরা বলছি ব্রোকেন স্টেজ অ্যান্ড সেই ফ্লানা ডিমকানা, they have become focal point now. বাট স্যার এতদিন ধরে যে মিডল ইস্টে যেই আমেরিকা বেসিকলি স্যার এই যে ওপেন সিস্টেম দিল, তারপরে ওরা তো ভাড়ায় মোটামুটি স্যার এই যে 19টা বেস করে ওদেরকে ডিফেন্স দিল, 16টা তো অলরেডি অবলিটারেট করে ফেলছে তেহরান। আবার কি আমেরিকান ফোর্স ভাড়া নিবে এই মিডল ইস্টার্ন? এটা একটা বড় প্রশ্ন। দিস ইজ আ বিগ কোয়েশ্চেন দ্যাট ওয়ান্স দিস সেটল দেন ওয়ান হ্যাজ টু সি ইট। এটার একটা আমি লাস্ট আর্টিকেলে আমি লিখেছিলাম সাকসেস অফ পাকিস্তান কীভাবে হলো। আর পাকিস্তানের লোকেশনটা এরকম যে ইটস ডিফিকাল্ট ফর ইন্ডিয়া টু পেনিট্রেট থ্রু পাকিস্তান। যেই কারণে তারা গিয়েছিল ওই চাবাহার পোর্ট ডেভেলপ করার জন্য, এখন সেটা বন্ধ হয়ে আছে, বিকজ ইন্ডিয়া একটু রং ফুটে চলে গেছিলো বাই গোয়িং টু মিস্টার মোদি এক্সেলেন্সি ওয়েন্ট টু ইসরায়েল 2 দিন আগে। সবচেয়ে বড় কথা যদি আমি ওয়াইন্ড আপ করি, স্যার the Iranians have shown one thing. They knew যে আমরা তো শেষ, but we'll give the bite. মরে যাব, মরার আগে we will give such a bite, যে বাইটে whole world will remember. না, বিফোর ইউ র্যাপ আপ স্যার, আমাদের বাংলাদেশের জন্য আমি সেই জায়গায় আসছি। ওকে স্যার, এটা ইরানের আমরা যেটা দেখলাম, ওখানে সবাই যে এই রিজিমের ভক্ত তা নয়, না, এখনও যদি করা হয় তাহলে এই রিজিমের এগেনস্টে অনেকে আছে। বাট ওয়েন ইট কেম টু কান্ট্রি, ওয়েন ইট কেম টু সিভিলাইজেশন, ওয়েন ইট কেম টু ন্যাশনালিজম, there the Iranians have shown
তুমি আমাকে যতই মারো না কেন, ultimately you will not be able to do anything because we are together. I may not like so and so, but for that I am not going to go in your way to fight. তাহলে এতদিনে ইরানের ভিতর থেকে অনেক সমস্যা। হয়ে যেত Therefore this is one lesson that ফর আস একটা- অলসো for everyone, ফর এভরিওয়ান for us কেন, আমার তো অবশ্যই। If we remain one, I may hate, you may hate me, I may hate somebody, but when it comes to the country, I am not going to do something which my country would be harmed. If time comes, we all together, তখন আমি অমুকপন্থী না, আমি অমুক না অমুক তো তমুক, if we can do that, we can do it. ইরান has shown, এবং লাস্টলি আমি যেটা বলছি, স্যার ডিফেন্স টেকনোলজিতে যে ওরা অ্যাডভান্সমেন্টটা করলো এরকম আইসোলেটেড থাকার পরেও, স্যাংশন থাকার পরে, this is, বাংলাদেশ শুড লার্ন my dear friend, this is education. ওকে You need education, scientific education. আচ্ছা It's not আমরা ম্যাট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, ইয়ে হলো, আমাদের লক্ষ্য কি আমরা বিসিএস এক্সাম দিব, অ্যাডমিনিস্ট্রেশন করব। You have to take your nation into technical side. Give them the technical education and super technical education. General education এখন দুনিয়াতে চলে না। Iran has shown that. If you look at their education side, maximum is on the technical education, higher education. এবং সাইবার সেক্টরে নাকি ওরা ওয়ার্ল্ডের টপ 2-3 এর ভিতরে আছে। Yes, বললাম না, they have to make the combination. সাইবার সেক্টরে না হলে কীভাবে জানা যায় কোন জায়গাটায় রাইট F-35 কোনখানে আছে, where I should hit $1 billion. তো ইরানের শোন, আরেকটি লাস্ট কথা আমি যেটা বলি, স্যার এই যুদ্ধের পরে বিশ্বের strategy is going to change. তার মানে গ্লোবাল অর্ডার ইজ Global order is going to change. And I'm afraid the আমেরিকার পতন হতেও the global power এখান থেকে শুরু হবে। তা তো উই শুড নট হ্যাভ এনি ডাউট টু সাইড বাই চায়না। No, that I'm not suggesting. ওকে I'm nobody to, for an expert that I'll give you. I'm not suggesting that. But আমরা এখন যেটা দেখছি, এটা আমি বলছি না, এটা আমেরিকান স্কলাররা বলছে, not me that I am saying. I'm not that big. American scholars are now apprehending ফল হ্যাজ স্টার্ট that falling can start. The wrong decision America has taken. এটা এখন CNN খুললেই পাওয়া যায়। পাওয়া যাচ্ছে। তো এটা তো আমরা দেখছি, পেট্রো ডলার, এটা সেই দাপট আর থাকছে না। Some other currency is coming. হয়তো ইউয়ান আসতে পারে অথবা অন্য কারেন্সি। স্যার তাহলে তো এটা ভেরি ডিফিকাল্ট স্যার, আমাদের রিজার্ভ প্যাটার্নও চেঞ্জ সেটা হয়তো কনভার্সনের মধ্যে চলে যাবে, চলে আসবে স্যার। বাট এটা যে কালকেই হবে এমন না না এটা হ্যাপেন টুমরো। আরেকটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, the biggest gainer after China is Pakistan, ওকে because they have already put one division and 1 or 2 squadron of aircraft in Saudi Arabia in their biggest base, ও that is King Faisal Air Base. 13,000 troops, মানে এটা ডিভিশন, 13,000 means দে আর রিপ্লেসিং ইউএসএ। might. যদি বলে যে আমরা সৌদি আরবকে প্রোটেক্ট করছি, ছোট ছোট কান্ট্রিগুলো কি করবে? ছোট ছোট কান্ট্রিগুলোও দেখবে। এবং আমি ব্যক্তিগতভাবে লাস্ট কথা যেটা আমরা বলে যাচ্ছি, যে আমি আমাদের মিলিটারি ডিপ্লোমেসিটাকে আরও যদি জোরদার করতে পারি, নট আই এম টকিং অ্যাবাউট মিলিটারি ডিপ্লোমেসি, রাইট we have our troops in still some are in Kuwait. We have sent in Saudi Arabia once upon a time. We can still, in combination, as a country, কিছু কন্ট্রিবিউট আমরাও করতে পারি। না আই হোপ যে স্যার গভর্নমেন্ট আপনার এটা শুনুক, এবং যেহেতু অলরেডি ইউএনএ আমাদের ডিজাইন আছেই, ইভেন আমাদের ডিজাইন আছে, আমরা শুধু এটা এক্সপ্যান্ড করতে পারি। আমরা এটা এক্সপ্যান্ড করতে পারি। পাকিস্তান যে ট্রুপস ওখানে পাঠিয়েছে, ওরা লিড দিক, আমরা সাথে জয়েন করতে পারি। কারণ আমি আগে বলছি, এই 16টা যে বেস ছিল আমেরিকান বেস, ব্যাডলি ড্যামেজ, এটা হতো আমেরিকান বলতে চাচ্ছে না,
কিন্তু সেনেটে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় জবাব দিতে পারে না, জবাব দিতে পারছে না। এক্সেসের কোনো জবাব নেই, না, এক্সেসের কোনো জবাব নেই। হ্যাঁ, যে এই 40,000 কোথায় যাচ্ছে। এই কয়দিনের মধ্যে $30 বিলিয়ন খরচ হয়েছে Vanished. যুদ্ধটা করার জন্য। আর যদি এইগুলো ড্যামেজ ধরা হয় তাহলে কত $1 বিলিয়ন হবে। সো গ্রেট অপরচুনিটি ফর আস। এটা আমি মনে করি আই এম নট সেইং দ্যাট সেন্ড ডিভিশন একটা নিয়ে যাবে। নো, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। কোয়ালিটি দিতে থাকে। আমরা তো কুয়েতে ছিলাম, ওকে তো আমাদের ছিল। হ্যাঁ, উই ডিড গুড। আমরা তো যুদ্ধের সময় সৌদি আরবে তো আমাদের প্রেজেন্স ছিল, ইউনিকমের। এবং সবচেয়ে বড় ছিল যে ইম্যাজিন আওয়ার প্রেসিডেন্ট, পাকিস্তান প্রেসিডেন্ট অ্যান্ড আহমদ সেকুতুরে, ওকে, এই তিনজন পুরো ইরাক ইরান যুদ্ধের সময় they were running from one place to another place. ইউ মিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি, রাইট স্যার। and he showed his diplomacy. He showed his state document, whatever. কারণ পুরো ওআইসির ভিতরে তিনজন লোককে দেওয়া হয়েছিল দায়িত্ব, এবং অনেক দূরে এটা একটা মীমাংসা করে এসেছিল, যার মাঝখানে তার মানে President- history has President given Zia was another killed. chance to his son Tariq Rahman now. if I may say so, বাট ওনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। You need good advisors actually right now. এবং আমি তো আই এম স্টুডেন্ট অফ শহীদ প্রেসিডেন্ট জিয়া। আই স হিম অ্যাজ ক্যাপ্টেন ইন মিলিটারি একাডেমি Right. তখন থেকে। দেন 7 নভেম্বরের তো বইয়ের মধ্যে লেখা আছে, অ্যান্ড হি হ্যাজ বিন মাই, ইউ ক্যান কল হিম আইডল, Mentor or idol. idol. And however, we have a chance, আমি মনে করি আমাদের মিলিটারি ডিপ্লোমেসি আমরা অনেক দূর চলে গেছে থ্রু ইউনাইটেড নেশনস, আফ্রিকাতে, এমনকি আমাদের ইউরোপেও আমাদের ইয়ে ছিল। our officers and troops are very well trained. Especially these sorts of mission again. They were in Operation Desert Storm, if you remember. Kuwait, they were the most successful. Yeah. So what I'm looking at, আমরা ওই গালফ এরিয়াতে চেঞ্জ হবে, এবং সেটা আমার মনে হয় যে এখন তো আমেরিকা অলসো সেইং দ্যাট হয়ে গেছে সব, এখন আমাদের এটা মানতে হবে, নাহলে আমরা আবার বম করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা সফট বলো না, ঠিক আছে, ওকে, নিউক্লিয়ার ইস্যুতে তোমরা ইউ ইউজ সফট টেকনোলজি, নট হার্ড ওয়ান, ও পর্যন্ত আসছে। অ্যান্ড ইনঅ্যাডভার্টেন্টলি হরমুজ প্রণালীর কথা মুখ দিয়ে বের করে বলছে যে স্ট্রেট অফ ইরান প্রেসিডেন্ট। তো একটা আমি যে দেখলাম যে 15টা এরা দিয়েছে, 15টা ওরা দিয়েছে, পাকিস্তানকে পাঠিয়েছে, তার মধ্যে একটা রিকনসিলিয়েশনের বিষয় একটা আছে। আমেরিকা ওয়ান্টস টু গেট আউট। এখন বিষয়টা হলো যে হোয়াট উড বি দ্য রোল অফ ইসরায়েল। That is the big question. কারণ মিস্টার ট্রাম্প যদি হঠাৎ করে বলে যে আমরা সাকসেসফুল হয়ে গেছি, হ্যাঁ, গ্রিন ওভার রেড ওভার গ্রিন, সাকসেস সিগন্যাল, হ্যাঁ, ইরান হ্যাজ কাম ডাউন টু দিস, ওকে ফাইন, হোয়াট উইল হ্যাপেন টু ইসরায়েল? Total isolation, sir. এটা হচ্ছে এখন বড় প্রশ্ন, হাউ ইসরায়েল টেকস ইট অ্যান্ড হাউ আমেরিকা গেটস আউট অফ দিস প্রবলেম। সো আমরা আশা করি, আমরা বাংলাদেশিরা, we should look for this kind of changes and try to take opportunity. এক সময় Bangladesh was being represented by one of our late president, Ziaur Rahman. Whole world was looking at these three persons. ইনশাল্লাহ হয়তো এরকম আমাদের হবে যদি আমরা actually, if we can sit together and think it over, and কোথায় কার সাথে the Bangladesh interest comes first. So আমরাও তো অনেক কথা বলেছি। আমি আশা করি যে এই যুদ্ধ থেমে যাবে ইনশাআল্লাহ, এবং 8,000 বছরের যে সংস্কৃতি ইরান বা পার্সিয়া, এটা উন্মুক্ত হবে। We will all be able to go and visit them. And আমরা বাংলাদেশিরা, we are always in the right side. আমরা সবসময় আছি, they are our brothers. আমরা আশা করি
অনেক কষ্ট হয়েছে, একটা যুদ্ধ হয়েছে, বাট দে হ্যাভ দি ক্যাপাসিটি টু রিবিল্ড ভেরি কুইকলি। আমি কয়েকটা ব্রিজ দেখেছি ছবিতে, যে দ্যাট আর ব্রোকেন অ্যান্ড দ্যাট উইদিন নো টাইম দে রিপেয়ার্ড ইট। এই যে বললাম যে টেকনোলজি, সো লেসন, বিগ লেসন লার্ন, টেক ইউর ইয়াং পিপল অন দি টেকনোলজিক্যাল সাইড। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং শ্রোতা দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। একটা বিগ ইস্যু, তো সারাদিনে কথা বলা যেত। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস টাইম স্যার। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই চলমান যুদ্ধের মাঝখানে থেকে আসলে এই যুদ্ধটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। স্যার যেরকম করে বললেন যে এই যুদ্ধ একটা অনেক বড় ইস্যু, স্যারের ভাষায় বিগ ইস্যু। সো এটার যতটুকু সম্ভব আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু একটা বিরাট প্রশ্ন রেখে স্যার আজকের এই পডকাস্ট শেষ করলেন যে হোয়াট উইল হ্যাপেন টু ইসরায়েল। সো ইনশাল্লাহ এটা নিয়েও সহসাই আমরা স্যারের সাথে কথা বলবো এবং স্যারের মতামত পরবর্তী কোনো একটা পডকাস্টে জানার চেষ্টা করব। আর সবশেষে স্যার যে হিন্টস দিলেন যে মিলিটারি ডিপ্লোম্যাসিতে বাংলাদেশের কিন্তু এখানে অপরচুনিটি আছে। সো সেই অপরচুনিটির কথা মাথায় রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরে কোনো নতুন অতিথি নিয়ে। আসসালামু আলাইকুম।